সবাই বলে আমাদের পায়ের তলায় নাকি সর্ষে। কথাটা ভুল কিছু নয়। এই যেমন হঠাৎ করেই বলা নেই কওয়া নেই 14ই নভেম্বর রাত্রিবেলা অফিস সেরে বেরিয়ে পড়লাম। দিল্লি রোড ধরে সোজা নবদ্বীপ। নবদ্বীপের রাস বলে কথা, পৃথিবী বিখ্যাত। আমি তনিমা, এটা আমার প্রথম ব্লগ, নবদ্বীপের রাস। আমরা মোটামুটি নবদ্বীপে ঢুকে পড়েছি তখন রাত প্রায় 12:30। সেই সময়ও নবদ্বীপের এই অবস্থা আমরা দেখতেই পাচ্ছি রাস্তায়, যেখানে কিনা নবদ্বীপের মতো মফস্বল জায়গাতে 10টা বাজলেই মোটামুটি সব বন্ধ হয়ে যায়। সেখানে এইটা রাধাবাজার মোড়, লোকজন দেখেই বোঝা যাচ্ছে রাত 12:30 তখন। এইখানে একটা ঠাকুর হয়, এর নাম হচ্ছে মহিরাবন বধ। নবদ্বীপের এই যে রাস, এর সবথেকে বড় বৈশিষ্ট্য হলো এখানকার বৈচিত্র্য ঠাকুরের। এটা আমাদের হোটেল, একদম রাধাবাজার মোড়ে, রাস্তার উপরে। এটার স্পেশালিটি হলো এর ব্যালকনি। আর এই রাসে ব্যালকনিটার একটা বড় ভূমিকা রয়েছে, কারণ এখান থেকে পুরো রাস্তা দেখা যায়। ভূমিকাটা পরে বলছি, ক্রমশ প্রকাশ। যাই হোক, রাতটা মোটামুটি অনেক রাত করে ঢুকেছিলাম, ফ্রেশ হয়ে শুয়ে পড়েছি। এটা পরের দিন সকাল। এটা হলো বিমলার কচুরি, নবদ্বীপের বিখ্যাত কচুরি। এটা না খেলে নবদ্বীপে আসা বৃথা আমার মনে হয়। আমরা যেতে যেতে এখন অনেক ধরনের ঠাকুর দেখতে পাবো। এই সকালে একটা এইটা কিছু এখানে নবমী বলে একটা বিষয় হয়, সবাই বেরোয় আর কি, একটা প্রসেশন মতো হয়, ঠাকুর বেরোয় না, বাজনা বাজে। এখানকার একটা স্পেশালিটি হলো তাসা। যদিও সবই কলকাতা থেকে যায়, কিন্তু এই বাজনা অন্য কোথাও শুনতে পাওয়া অসম্ভব। এইখানে লক্ষ্য করলে দেখতে পাবেন মোটামুটি কেউই সোজা নেই। এটা হচ্ছে সমাজবাড়ি নবদ্বীপের। আমরা মোটামুটি কিছু ঠাকুর দেখে দিদা বাড়ি গিয়ে দিদার সঙ্গে দেখা করে তারপরে ফিরছিলাম, তখন এই রাস্তায় আসা। ও, বলাই হয়নি, নবদ্বীপ আসলে আমার মামা বাড়ি মাসির বাড়ি সব এখানে, একদম ছোট থেকে আমার যাতায়াত। ঠাকুরগুলো দেখলে বুঝতে পারবেন যে এখানে বিভিন্ন ধরনের ঠাকুর হয়। মানে রাস বলতে মানে এমন কিছু ঠাকুর দেখা যায় যা আমরা কোনো দিন দেখিনি। যেমন কিছু নাম বলছি: কমলে কামিনী, শবশিবা, ভদ্রাকালী, গৌরাঙ্গিনী। এই যে আমার মাসতুতো দাদা, মামাতো ভাই, এরা সবাই না থাকলে আমাদের রাসে যাওয়াটাই বৃথা। যাই হোক, ব্যালকনির যে বৈশিষ্ট্যের কথা বলছিলাম, এখানে নবদ্বীপের লোকাল লোকেরাও অনেক মানে এই একদিনের জন্য হোটেলে রুম নেয়, কারণ শুধুমাত্র এই আড়নের জন্য। হ্যাঁ, আড়ন হচ্ছে এক ধরনের প্রসেশন, যে প্রসেশনে সব ঠাকুর নিয়ে বেরোনো হয়, এবং এই দেখা যাচ্ছে যেটা ঠাকুরটা যে ঘোরানো হচ্ছে বল বিয়ারিংয়ের মাধ্যমে, এটা একটা স্পেশালিটি, মানে যাতে চারপাশের সবাই দেখতে পায়। দিনের বেলা থেকেই মোটামুটি শুরু হয়। এটা হচ্ছে রাস পূর্ণিমার পরের দিন, মানে আমি বলছি এটা 16ই নভেম্বরের কথা। আমাদের যদিও এই দিন চলে আসার কথা ছিল ফেরত, কিন্তু ওখানে সবাই মিলে বলল তার উপর এই জিনিস ছেড়ে আসা যায় না, তাই ওই কোনো রকমে রয়েও গেলাম। এখন যে ঠাকুর আমরা দেখতে পাচ্ছি, ইনি হচ্ছেন মা ভদ্রকালী। দুপুরে স্নান সেরে খেতে গেলাম পাশের লক্ষ্মী বোর্ডিংয়ে। এখানকার অন্যতম পুরনো সাবেকি ভাতের হোটেল। বহুদিনের ইচ্ছে ছিল লক্ষ্মী বোর্ডিংয়ে খাবো,
কিন্তু মানে যেহেতু এখানে মামা বাড়ি মাসির বাড়ি থাকায় কোনো দিনই আমার খাওয়া হয়ে ওঠেনি। এবার আর কোনো দিকে কোনো কিছু আগুপিছু না ভেবেই খেতে চলে গিয়েছিলাম। অনেক কিছুর সাথে সাথে শেষ পাতে গরম ভাতে এই কচি পাঁঠার মাংস, আহা, অনবদ্য। ভরপেট খাওয়া দাওয়া করে একরাশ তৃপ্তি নিয়ে বেরোলাম। অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো। এরপরে যোগ্য সঙ্গত হচ্ছে বিমলার দই। ইনি আমার দিদা, ৯৮ বছর বয়স। আমাকে মনে আছে, কিন্তু আমাকে চিনতে পারে না, চেহারায় মেলাতে পারে না হয়তো। ওদিকে আরণ কিন্তু চলছে, একের পর এক ঠাকুর বেরোচ্ছে। সকালের দিকে কিছু ঠাকুর আছে যারা বেরিয়ে যাচ্ছে, যারা খুব একটা বেশি লাইট বা প্রসেশনে সেভাবে আড়ম্বর করে না, তারা সকালে বেরোয়। সন্ধে থেকে শুরু হয়েছে বাজনা আর আলোর খেলা, একের পর এক ঠাকুর যাচ্ছে। এইসব দেখে আর ব্যালকনিতে মন আটকে রইল না, নেমেই পড়লাম ভিড়ের মাঝে। প্রসেশন ভোর ৬টা অবধি চলেছিল, আমরা অতক্ষণ পারিনি, প্রায় ৩টে অবধি ছিলাম জেগে। মাঝে একবার গিয়ে নেচেও এসেছি। পরের দিন ভোরবেলায় আবার কলকাতার পথে।